হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইয়োর রেহান স্যার। তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত। আমি তোমাদের রেহান স্যার। আমি আজ আরেকবার কমপ্লেক্স নাম্বারের WBJER P/Q সিরিজ নিয়ে চলে এসেছি। এটা হবে এই সিরিজের লেকচার নাম্বার 19 এবং আজকের আমরা সলভ করব 2016 সালে যে কটা প্রশ্ন এসেছিল কমপ্লেক্স নাম্বার থেকে। এর আগে অলরেডি আমি 18খানা লেকচার আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও অবধি না দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ভিজিট করো, প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে গিয়ে কমপ্লেক্স নাম্বারের প্লেলিস্টটাকে ওপেন করে 1 বাই 1 পুরো লেকচারটা দেখে নাও। এছাড়াও যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করো, ভিডিওসগুলোকে লাইক করো, কমেন্টস করো আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। সো চলো আর বেশি দেরি না করে আজকের লেকচারটা শুরু করা যাক। সো সবার প্রথমে প্রশ্ন হচ্ছে দ্য ভ্যালু অফ সামেশন n equal to 1 to 13 I to the power n plus I to the power n plus 1, যেখানে I তো ইমাজিনারি ইউনিট, ইজ চারটে অপশান দেওয়া রয়েছে এবং এই পার্টিকুলার কোশ্চেনটা 2016তে এসেছে আর এটা হবে আজকে লেকচার নাম্বার 19। এই কোশ্চেনটা শুরু করার আগে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চাইছি পাওয়ার্স অফ আয়োটা, পাওয়ার্স অফ আই। সো হেডিংটা হচ্ছে পাওয়ার্স অফ, এই কোশ্চেন আমি ফিরে আসছি, তার আগে আমি নেক্সট স্লাইডে তোমাদের সাথে ডিসকাস করে নিতে চাইছি পাওয়ার্স অফ আয়োটা। পাওয়ার্স অফ আই, IOTA, আয়োটা, এটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট স্মল আয়োটা, যেটা কিনা ইংলিশ অ্যালফাবেট স্মল আই এর সমান। তাই জন্য কোনো সময় এটাকে ইন্টারচেঞ্জেবলি আই বলছি বা আয়োটা বলছি। এবং এই আয়োটার ভ্যালুসটা কি, সেটা হচ্ছে স্কোয়ার রুট অফ -1। তাহলে এই জায়গাটা দেখো তোমরা, আই সমান সমান কি স্কোয়ার রুট অফ -1। তাহলে আমি বলতে পারি I টু দ্য পাওয়ার 1 হচ্ছে স্কোয়ার রুট অফ -1। আই স্কোয়ার কী হয়ে যাবে, আই স্কোয়ার হয়ে যাবে এই যে আই স্কোয়ার যদি করি তাহলে স্কোয়ার রুট অফ -1 তার স্কোয়ার হবে, স্কোয়ার করলে স্কোয়ার রুটটা ক্যান্সেল হয়ে যাবে। সো আই স্কোয়ার হয়ে যাবে তোমার -1। আই কিউব কী হবে, আই কিউব হয়ে যাবে তোমার এই যে আই স্কোয়ারের সাথে তুমি আই মাল্টিপ্লাই করো তাহলে এটা আই কিউব, তাহলে এটা -i হবে। আর I টু দ্য পাওয়ার 4 কী হবে, এই আই স্কোয়ার রয়েছে বোথ সাইডে স্কোয়ার করে দাও তাহলে I টু দ্য পাওয়ার 4 হবে, -1 স্কোয়ার করলে +1 হবে। এইবারে দেখো এখান থেকে আরেকটা প্যাটার্ন তুমি খুঁজে পাবে, যেই আমি I টু দ্য পাওয়ার 5 করবো, I টু দ্য পাওয়ার 5কে আমি কী লিখতে পারি, I টু দ্য পাওয়ার 4 ইন্টু I, সো I টু দ্য পাওয়ার 4 1 ইন্টু I, সো আলটিমেটলি কী হবে I হয়ে যাবে। সো I টু দ্য পাওয়ার 5 হচ্ছে I এর সমান। সিমিলারলি I টু দ্য পাওয়ার 6 কী হয়ে যাবে, I টু দ্য পাওয়ার 6 হয়ে যাবে -1, যেটা কিনা I স্কোয়ারের সমান। এই যে I টু দ্য পাওয়ার 6 ইজ ইকুয়াল টু I টু দ্য পাওয়ার 4 ইন্টু I স্কোয়ার, I টু দ্য পাওয়ার 4 1, I স্কোয়ার হয়ে যাচ্ছে -1। তাহলে I টু দ্য পাওয়ার 7 হয়ে যাবে তোমার I কিউবের সমান, I টু দ্য পাওয়ার 8 হয়ে যাবে তোমার I টু দ্য পাওয়ার 4 এর সমান। এইভাবে তাহলে এটা কী হয়ে যাবে, এবার I টু দ্য পাওয়ার কী হয়ে যাবে 9 হবে, এটা হয়ে যাবে I টু দ্য পাওয়ার 10, এটা হয়ে যাবে I টু দ্য পাওয়ার 11, এটা হয়ে যাবে I টু দ্য পাওয়ার 12। তাহলে এখান থেকে বলতে পারি যে এরা I টু দ্য পাওয়ার 4, I টু দ্য পাওয়ার 8, I টু দ্য পাওয়ার 12, I টু দ্য পাওয়ার 16, এদের ভ্যালু সবসময় 1 হবে। তাহলে এটা সমান সমান আমি বলতে পারি যে এটা হয়ে যাচ্ছে I টু দ্য পাওয়ার 4n, যেখানে nটা কি, n হচ্ছে যে কোনো একটা ইন্টিজার, মানে মাল্টিপল অফ 4 হলে I টু দ্য পাওয়ার 1 হয়ে যাবে। সো I টু দ্য পাওয়ার 4n। সো লেটস সে আমি বলছি I টু দ্য পাওয়ার 100, 100টা কি মাল্টিপল অফ 100কে তুমি লিখতে পারো 25 ইন্টু 4, সো মাল্টিপল অফ 4, তাহলে এটা ভ্যালুটা হয়ে যাবে 1। আর এটাকে আমি কি লিখতে পারি, I টু দ্য পাওয়ার 4n প্লাস 1। তুমি দেখো 11 তো I টু দ্য পাওয়ার 11, এটাকে এইভাবে তুমি এক্সপ্রেস করতে পারো 4n প্লাস 1 দিয়ে। কীভাবে এক্সপ্রেস করা যেতে পারে, তাহলে 4n প্লাস 1, তো তুমি এটা লিখো 4 ইন্টু -3 প্লাস 1 করে দাও, তো প্লাস 11 আনতে হবে, তো 4n প্লাস 11। তাহলে এটাকে এক কাজ করো, এইটা 4n প্লাস 1 এই 4n প্লাস 3 ফর্মে আসছে, তো তাহলে এইটা হয়ে যাবে তোমার, এইটা হয়ে যাবে, তো এইটাকে আমি লিখতে পারি I টু দ্য পাওয়ার 4n প্লাস 1, আর এটা হয়ে যাবে I টু দ্য পাওয়ার 4n প্লাস 2, আর এটা হয়ে যাবে I টু দ্য পাওয়ার 4n প্লাস 3। তাহলে I এর পাওয়ার যদি 4n হয়, যেখানে nটা ইন্টিজার, তাহলে তার ভ্যালু সবসময় 1 হবে। I এর পাওয়ার যদি 4n প্লাস 1 হয়,
মানে মাল্টিপল অফ 4 প্লাস 1, তাহলে সবসময় তার ভ্যালুটা i এর সমান হবে। আর i এর পাওয়ার যদি 4n প্লাস 2 হয়, মানে কি মাল্টিপল অফ 4 প্লাস 2 হয়, তাহলে তার ভ্যালু সবসময় -1 হবে। আর i এর পাওয়ার যদি 4n প্লাস 3 হয়, তাহলে সবসময় -i তুমি পেয়ে যাবে। আর যেখানে nটা কি, n হচ্ছে ইন্টিজার, nটা কি, n হচ্ছে ইন্টিজার, n হচ্ছে ইন্টিজার। সো n বিলংস টু z, সেট অফ ইন্টিজার্সকে z দিয়ে ডিনোট করা এইভাবে। এইবারে আরেকটা অবজারভেশন দেখো, i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দ্য পাওয়ার 4 কত হয়ে যাবে, i মানে কত, i স্কোয়ার মানে -1, i কিউব মানে তোমার কত হয়ে যাচ্ছে, i কিউব মানে -i কিউব কত -i, আর i টু দ্য পাওয়ার 4 কত +1। সো এবার দেখো +1 -1 প্লাস i ক্যান্সেল হয়ে গিয়ে 0 হয়ে গেল। আর একটা দেখো i টু দ্য পাওয়ার 5 প্লাস i টু দ্য পাওয়ার 6 প্লাস i টু দ্য পাওয়ার 7 প্লাস i টু দ্য পাওয়ার 8, i টু দ্য পাওয়ার 5 কত i টু দ্য পাওয়ার 6 কত -1, i টু দ্য পাওয়ার 7 কত -i টু দ্য পাওয়ার 8 কত +1। তাহলে এখান থেকে বলতে পারি +1 -1 প্লাস i কেটে গিয়ে 0 হয়ে গেল। এখানে কি একটা প্যাটার্ন নোট করছো কি, যে 1 2 3 4 5 6 7 8। এবার তোমরা বলতে পারো যে এইরকম কোনো নট নেসেসারি যে এই প্যাটার্নই হতে হবে। লেটস সে আমি বলছি i টু দ্য পাওয়ার 6 প্লাস i টু দ্য পাওয়ার 7 প্লাস i টু দ্য পাওয়ার 8 প্লাস i টু দ্য পাওয়ার 9। তাহলে এখান থেকে দেখো i টু দ্য পাওয়ার 6 কত হয়ে যাচ্ছে -1, i টু দ্য পাওয়ার 7 হয়ে যাচ্ছে -i টু দ্য পাওয়ার 8 হয়ে যাচ্ছে তোমার +1, আর i টু দ্য পাওয়ার 9 হয়ে যাচ্ছে তোমার +i। সো +i -i +1 -1 কেটে 0 হয়ে গেল। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, i টু দ্য পাওয়ার তোমার নিয়ে নাও -1 প্লাস i টু দ্য পাওয়ার 0 প্লাস i টু দ্য পাওয়ার 1 প্লাস i স্কোয়ার। তাহলে i টু দ্য পাওয়ার -1 মানে কত, i টু দ্য পাওয়ার -1, i টু দ্য পাওয়ার -1 কী হয়ে যাবে, i টু দ্য পাওয়ার -1 এটা লিখতে পারো 1/i, আর বোথ সাইডে i দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটা যাবে i স্কোয়ার মানে -1, সো -i টু দ্য পাওয়ার -1 হয়ে যাচ্ছে তোমার -i টু দ্য পাওয়ার 0 মানে কত 1 হয়ে যাবে, বিকজ সামথিং টু দ্য পাওয়ার 0 সবসময় 1 হয়। i টু দ্য পাওয়ার 1 কত হয়ে যাবে +i হয়ে যাবে, i স্কোয়ার -1 হয়ে যাবে। এগেন দেখো +1 -1 প্লাস i কেটে 0 হয়ে গেল। তাহলে এখান থেকে কি একটা প্যাটার্ন নোট করতে পেরেছো, এই যে দেখো -1 0 1 2 এটা কি, এই যে পাওয়ারটা দেখো কনজিকিউটিভ ইন্টিজার্স নয়, -1 0 1 2। এই যে 6 7 8 9 এটা কি কনজিকিউটিভ ইন্টিজার নয়। এই যে 5 6 7 8 এটা কি কনজিকিউটিভ ইন্টিজার নয়। এটা কি 1 2 3 4 কি কনজিকিউটিভ ইন্টিজার নয়। কনজিকিউটিভ ইন্টিজার মানে হচ্ছে পরপর 1 2 3 4 10 11 12 13 -2 -1 0 1 পরপর যেগুলো কোনো গ্যাপ থাকবে না, মানে 10-এর পরে 12 বলা যাবে না, তাহলে কিন্তু কনজিকিউটিভ ইন্টিজার হলো না। তাহলে এখান থেকে বলতে পারি সাম অফ, তাহলে এখান থেকে বলতে পারি সাম অফ consecutive powers of I 4 times, any sum of any 4 consecutive sum of iota is always equal to 0। তাহলে এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি, যে i টু দ্য পাওয়ার 4n প্লাস i টু দ্য পাওয়ার 4n প্লাস 1 প্লাস i টু দ্য পাওয়ার 4n প্লাস 2 প্লাস i টু দ্য পাওয়ার 4n প্লাস 3 সবসময় 0 হবে। তাহলে i এর কনজিকিউটিভ 4টে পাওয়ারের সাম সবসময় 0 হবে, i এর 4টে কনজিকিউটিভ পাওয়ারের সাম সবসময় 0 হবে। তাহলে যদি কোশ্চেন পেপারে বলে যে বার করো i টু দ্য পাওয়ার 1000 প্লাস i টু দ্য পাওয়ার 1001 প্লাস i টু দ্য পাওয়ার 1002 প্লাস i টু দ্য পাওয়ার 1003, তাহলে এখানে দেখো এটা 4টে কনজিকিউটিভ পাওয়ার নাই, 1000 1001 1002 1003 পরপর 4টে পাওয়ার এসে কনজিকিউটিভ পাওয়ার ইন্টিগ্রাল পাওয়ার এসে আনসারটা 0 হবে। সো i এর পরপর 4টে কনজিকিউটিভ পাওয়ার যদি নাও তাহলে সেই সামটা সব সময় 0 হয়। এটাই ছিল পাওয়ারস অফ আয়োটার প্রপার্টি। এইবার আমরা কোশ্চেনে ব্যাক করছি। তাহলে বলেছি এই সামেশনটাকে ইভ্যালুয়েট করতে, তাহলে আমি এক কাজ করি সামেশনটাকে তো আগে স্প্লিট করে দিচ্ছি। সো এটা লিখছি এইভাবে n ইকুয়াল টু 1 টু 13 i টু দ্য পাওয়ার n প্লাস i টু দ্য পাওয়ার n প্লাস 1। আচ্ছা একটা জিনিস বলে রাখি, এই n ইকুয়াল টু 1 টু 13 এইখানেও রাখা যেতে পারে অথবা এই জায়গাটাও রাখা যেতে পারে, এটা একই জাস্ট নোটেশন। তাহলে এটাকে স্প্লিট করি, দুটো সামেশনকে স্প্লিট করি। সো n ইকুয়াল টু 1 টু 13 i টু দ্য পাওয়ার n প্লাস
n ইকুয়াল টু 1 টু 13 i টু দ্য পাওয়ার n প্লাস 1। এইবারে দেখো, এবার সামেশন মানে কি, পরপর আমি অ্যাড করবো, সে n ইকুয়াল টু 1 নেবো, 2 নেবো, 3 নেবো, এইভাবে 13 অবধি নেবো। তাহলে এটা কী হয়ে যাবে, i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দ্য পাওয়ার 4 প্লাস আই টু দ্য পাওয়ার 5। এটা এইভাবে চলবে, কোথায় গিয়ে থামবে, আই টু দ্য পাওয়ার 13-এ গিয়ে থামবে। সো আই টু দ্য পাওয়ার 13 প্লাস, এইবারে কী নেবো, n ইকুয়াল টু 1 নেবো। তাহলে এখানে দেখো n ইকুয়াল টু যখন 1 নেবো তাহলে কী হবে, 1 প্লাস 1 2 হয়ে যাবে। কোথা থেকে শুরু হবে, আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দ্য পাওয়ার 4 প্লাস আই টু দ্য পাওয়ার 5 প্লাস আই টু দ্য পাওয়ার 6। এটা এইভাবে চলবে। সো লাস্টে যখন আমি আই ইকুয়াল টু 13 নেবো তাহলে আই টু দ্য পাওয়ার 13 প্লাস 1, সো আই টু দ্য পাওয়ার কী হয়ে যাবে, 14 হয়ে যাবে। এই ক্লোজ করলাম। এবার এক্ষুনি পড়েছি যে পরপর আই এর যে কোনো পরপর চারটে কনজিকিউটিভ পাওয়ারের সাম কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার এখানে কিছু নেই মানে 1 আছে। সো এইখান থেকে এই পর্যন্ত দেখো আই টু দ্য পাওয়ার 1 2 4 কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, পরপর চারটে পাওয়ারের সাম। প্লাস ভালো করে দেখো 5 টু 9, এরপরে কী হবে, আই টু দ্য পাওয়ার 5 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে। তাহলে দেখো 5 টু 6 যখন 5 টু 8 যখন যাবো, পাওয়ারটা আই টু দ্য পাওয়ার 5, আই টু দ্য পাওয়ার 6, আই টু দ্য পাওয়ার 7, আই টু দ্য পাওয়ার 8। তাহলে পরপর চারটে কনজিকিউটিভ পাওয়ারের সাম কী হয়ে যাবে, এগেন 0 হয়ে যাবে। তারপরে কী হবে, আই টু দ্য পাওয়ার 9, আই টু দ্য পাওয়ার 10, আই টু দ্য পাওয়ার 11, আই টু দ্য পাওয়ার 12। সো 9 টু 12 এগেন পরপর চারটে কনজিকিউটিভ পাওয়ার, তাহলে 0 হয়ে যাবে। তাহলে সবার শেষে কী পড়ে থাকবে, আই টু দ্য পাওয়ার 13ই পড়ে থাকবে। তাহলে এখান থেকে বলতে পারি আই টু দ্য পাওয়ার 1 থেকে নিয়ে আই টু দ্য পাওয়ার 12, এটাকে আমি তিনটে ব্লকে ডিভাইড করতে পারি। আর ইচ ব্লকে কি থাকবে, আই এর পরপর চারটে কনজিকিউটিভ পাওয়ার থাকবে, মানে 1 থেকে 4, 5 থেকে তোমার 8, 9 থেকে তোমার 12। তার এই তিনটে ব্লকের সাম 0 হয়ে গেল। লাস্টে কি পড়ে আছে, আই টু দ্য পাওয়ার 13 পড়ে আছে। এইখানে একটা জিনিস নোট করো, পরপর চারটে পাওয়ার আছে, দেখো 1 2 3 4, দেখো 2 3 4 5 পরপর চারটে রয়েছে। তাহলে এই পরপর চারটে পাওয়ারের জন্য কী হয়ে যাবে, 0 হয়ে যাবে সামটা। তারপরে দেখো কী হবে, 5 পর্যন্ত হয়ে গেছে, তারপরে কী আসবে 6 6 7 8 9, দেখো এরাও পরপর চারটে 6 7 8 9, সো এদের জন্যও 0 হয়ে যাবে। তারপরে কী আসবে, 10 থেকে শুরু হবে, 10 11 12 13, সো এটাও হয়ে যাবে 0 প্লাস আই টু দ্য পাওয়ার 14। তাহলে এখান থেকে দেখো 2 থেকে নিয়ে 13 অবধি দেখো তুমি চারটে ব্লকে ডিভাইড করতে পারে, 2 2 5 6 2 6 7 9 আর 10 টু 13। তাহলে রিমেনিং কে পড়ে আছে, আই টু দ্য পাওয়ার 14 পড়ে আছে। নট নেসেসারি যে 1 থেকেই শুরু হতে হবে, যেখান থেকে শুরু হোক পাওয়ারটা পরপর চারটে যেন হয়। মানে এইরকম নয় যে আই স্কোয়ার তারপর আই টু দ্য পাওয়ার 4, আই টু দ্য পাওয়ার 5, মাঝখানে 3টা কোথায় গেল, উধাও হয়ে গেল, চলবে না। মানে কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর, তো যে কোনো পরপর চারটে পাওয়ার, আইয়ের পাওয়ারের সামটা কী হয়ে যাবে, আয়োটার জন্য 0 হয়ে যাবে। তাহলে এইটা সলভ হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এক্সামে একদম তোমরা শর্টকাটে এটা করতে পারো, ডাইরেক্টলি লিখতে পারো যে 1 টু 12 কী হয়ে যাবে, n যদি 1 থেকে শুরু হয় তাহলে 12 অবধি গিয়ে কী হবে, 4-এর মাল্টিপল, 4-এর 3টে ব্লকে ভাগ হয়ে গেল। তো ফাইনালি এইখান থেকে পাবো আই টু দ্য পাওয়ার 13। আর এই জায়গাটা দেখো যেহেতু n প্লাস 1 মানে কি n শুরু হচ্ছে 2 থেকে, মানে i এর পাওয়ার শুরু হচ্ছে 2 থেকে, যদি n 1 দাও তাহলে এখানে 2 থেকে শুরু হবে। সো এই যাবে 2 থেকে 14 অবধি, 2 থেকে 14 অবধি, কিন্তু 2 থেকে 13 অবধি তোমার দেখো 3টে ব্লকে ভাগ হয়ে যাচ্ছে, 4টে করে, তাহলে শেষে আই টু দ্য পাওয়ার 14 পড়ে থাকবে। তাহলে এইটা সমান সমান তুমি আই টু দ্য পাওয়ার 13 প্লাস আই টু দ্য পাওয়ার 14 লিখলেও হবে। এই ক্যালকুলেশনটা তোমাদের বোঝানোর জন্য ছিল। সো এটা আই টু দ্য পাওয়ার 13 লিখে দিচ্ছি প্লাস আই টু দ্য পাওয়ার 14। এইবার দেখো এটা কি বলেছিলাম, মাল্টিপল অফ 4-এ তুমি ব্রেক করবে। কারণটা কি, এই পাওয়ার যদি 4 হয়ে যায় আয়োটা তাহলে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে আই টু দ্য পাওয়ার 13, তাহলে এটাকে লিখতে পারি আই টু দ্য পাওয়ার 12 ইন্টু আই, আর আই টু দ্য পাওয়ার 12 1 হয়ে যাবে, বিকজ 12টা কি মাল্টিপল অফ 4। সো এটা হয়ে যাবে আই প্লাস আই টু দ্য পাওয়ার 14 কে আবার মাল্টিপল অফ 4-এর লেখো, তার রিমাইন্ডারটা দেখো। সো 3 4 12, সো 12 প্লাস 2, সো এখানে আই স্কোয়ার হবে, এখানে আই টু দ্য পাওয়ার 12টা তোমার 1 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে আই স্কোয়ার। আই অ্যাজ ইট ইজ আই স্কোয়ার মানে -1। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে, এই সামেশনের কারেক্ট আনসার হচ্ছে আই -1। সো অপশান বিটা হবে এর কারেক্ট আনসার। আই হোপ এটা বোঝানো গেছে, অপশান বি হচ্ছে এর কারেক্ট অপশান, আই -1। সো আই হোপ এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো। পাওয়ার্স অফ আয়োটার কনসেপ্ট ছিল আননেসেসারিলি সামেশন নোটেশনটা দেখিয়ে, এইরকম যে সামেশন যে একদম হরিজন্টালি, এমটা দেখো শুয়ে পড়েছে, এই সব দেখলে স্টুডেন্টরা এমনি ভয় পেয়ে যায়। কিন্তু দেখো আর আই এর পাওয়ার n, আবার মানে আই এর পাওয়ার 3 4 5 নয়, n দিয়েছে, n এখানে n+1। সো
সো এইসব দেখে স্টুডেন্টরা কনফিউজ হয়, ভয় পেয়ে যায়, কিন্তু এখানে তো একদম ইজি কোশ্চেন। সো দিস ওয়ান ইজ দি ইজিয়েস্ট কোশ্চেন ফর এটা 2016, এটা 2016 সালের যে কোশ্চেনটা, এটা একদমই ইজি কোশ্চেন আর এটা ইজিলি সলভ করা যাবে। সো কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল ইজি আর একটু বেসিক কনসেপ্টগুলো জানতে হবে। সো পাওয়ার্স অফ আয়োটা এটা আমি বলে দিলাম। এরপর নেক্সট কোশ্চেনটা দেখা যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে ইফ Z1, Z2, Z3 আর ইমাজিনারি নাম্বার সাচ দ্যাট mod of Z1 plus mod of Z2 mod of Z3 equal to 1 by Z1 plus Z2 plus Z3 equal to 1, then mod of Z1 plus Z2 plus Z3 কি হবে? equal to 1, less than 1, greater than 1 আর equal to 3। সো এই কোশ্চেনটা কিন্তু ইন্টারেস্টিং কনসেপচুয়াল কোশ্চেন আর এইখানে স্টার দেওয়া যাবে। সো কোশ্চেনটাকে মার্ক করো স্টার দিয়ে, এই কোশ্চেনটাতে 5 স্টার দেওয়া যাবে। কিন্তু এখানে দেখো এই কোশ্চেনটা শুরু করার আগে আমি কিছু কনসেপ্ট মানে প্রপার্টিস অফ মডিউলাস, প্রপার্টিস অফ কনজুগেট এগুলো ডিসকাস করতে চাইছি, তাহলে কোশ্চেনটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। সো এখানে দেখো মড Z1 ইকুয়াল টু 1 দিয়েছে, তাহলে কী হবে? এখান থেকে আমি লিখতে পারি সলিউশনে যে মড Z1 সমান সমান 1 দেওয়া রয়েছে, মড Z2 সমান সমান 1 দেওয়া রয়েছে, মড Z3 সমান সমান 1 আর মড অফ দিস ইকুয়াল টু 1 দেওয়া রয়েছে। এর মডিউলাস দেওয়া রয়েছে, তো আমি বোথ সাইডে স্কোয়ার করে দিচ্ছি। যদি আমি বোথ সাইডে স্কোয়ার করে দিই তাহলে এটা কী হয়ে যাবে? মড Z1 তার স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার করলে 1ই হয়ে যাবে। এইবারে মড Z1টাকে আমি লিখছি, মড Z1টাকে আমি লিখে দিচ্ছি Z1 বার ইকুয়াল টু 1। বার মানে কি? যে কমপ্লেক্স নাম্বারটা বলা হয়েছে তার কনজুগেট, এবং এইটা আমরা জানি, এই যে একটা প্রপার্টি আমি তোমাদের বলেছিলাম যে মড Z তার স্কোয়ার ইজ ইকুয়াল টু Z ইন্টু Z বার। সে একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাসের স্কোয়ার নাও, যা আনসার পাবে তুমি সেই কমপ্লেক্স নাম্বারের সাথে তার কনজুগেটকে মাল্টিপ্লাই করো, সেম আনসার পাবে। এখানে দেখো এই যে মডিউলাসটাকে আমরা চেঞ্জ করছি কমপ্লেক্স নাম্বারে, আর কমপ্লেক্স নাম্বার থেকে আমরা চলে আসছি মডিউলাসে। এই প্রপার্টিটাকে আমি বলেছিলাম 5 স্টার প্রপার্টি, এক্সট্রিমলি 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 ইম্পর্টেন্ট প্রপার্টি। এই প্রপার্টিটা একদম মাথার মধ্যে ছেপে নাও। কমপ্লেক্স নাম্বারের মধ্যে, এন্টায়ার কমপ্লেক্স নাম্বারের মধ্যে যদি বলো যে একটা একদম ক্রুশিয়াল ইম্পর্টেন্ট ফর্মুলা বলো, সেই ফর্মুলা হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বারে তুমি মডিউলাস নিয়ে তার স্কোয়ার করো, সেটা সমান হয়ে যাবে সেই কমপ্লেক্স নাম্বারের সাথে তার কনজুগেটের প্রোডাক্টের। এটা হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট প্রপার্টি এবং এর প্রুফটা আমি অন্য লেকচারে তোমাদের ডিরাইভ করে দেখিয়েছিলাম। তাহলে এই জায়গাটা দেখো জেড না হয়ে Z1 হয়েছে, তাহলে Z1 এর স্কোয়ার কী হয়ে যাবে? Z1 ইন্টু Z1 বার ইকুয়াল টু 1 হয়ে যাবে। তাই জন্যে আমি এই জায়গাটা বোথ সাইডে স্কোয়ার করেছিলাম এবং 1 এর স্কোয়ার তো 1 হয়ে যায়। এইখান থেকে কি স্যার আমি এটা বলতে পারবো? এইখান থেকে কি স্যার এটা বলা যাবে যে Z1 বার সমান সমান 1 বাই Z1 হবে? এটাকে আমি একটু হাইলাইট করছি। তাহলে কোশ্চেন পেপারে বলেছিল মড Z1 ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে যে Z1 এর কনজুগেট সমান সমান 1 বাই Z1। সিমিলারলি আমি বলতে পারবো স্যার এইভাবে। সো সিমিলারলি মড Z2, সিমিলারলি আমি কি বলতে পারবো? সিমিলারলি Z2 বার ইকুয়াল টু 1 বাই Z2 অ্যান্ড Z3 বার ইকুয়াল টু 1 বাই Z3। কেন স্যার? কারণটা যে মড Z2 ইকুয়াল টু 1 রয়েছে আর মড Z3 ইকুয়াল টু 1 রয়েছে। ইকুয়ালিটি মানে কি? এইটা সমান সমান 1 হবে, এইটা সমান সমানও 1 হবে, এইটা সমান সমানও 1 হবে আর এইটা সমান সমানও 1 হবে। তাহলে যদি এটা Z1 এর জন্য এই যে ক্যালকুলেশনটা করেছি, শুধু Z1 এর জায়গায় এখানে Z2 চলে এসেছে, 1 এর জায়গায় 2 এসে গেছে, কমপ্লেক্স নাম্বারটা চেঞ্জ হয়েছে কিন্তু প্রপার্টিতে কোনো চেঞ্জ নেই। তাহলে এটাকেও করছি আমি হাইলাইট। সো এটা হয়ে গেল। তাহলে গিভেন যে ডেটা ছিল মড Z1, Z2, Z3 ইকুয়াল টু 1, সেটাকে আমি ডিকোড করলাম এবং সেখান থেকে যে ভ্যালুটা আমি এক্সট্র্যাক্ট করেছি সেটা হচ্ছে Z1 তার বার, মানে Z1 এর কনজুগেট হচ্ছে Z যে কমপ্লেক্স নাম্বার তার Z1 যে কমপ্লেক্স নাম্বার তার রেসিপ্রোকালে সমান, মানে কি 1 বাই Z1। সিমিলারলি Z2 অ্যান্ড Z3। এইবারে আমি এই ভ্যালুটা দিয়ে ক্যালকুলেশন করছি। সো এইবার লিখছি নাও 1 বাই mod of 1 by Z1 plus 1 by Z2 plus 1 by Z3 equal to 1। এটা তো দেওয়া রয়েছে, এইটা সমান সমান এইটা দেওয়া রয়েছে। এইবারে আমি 1 by Z1, 1 by Z2 আর 1 by Z3 জায়গা বসাতে চাইছি, বসাবো Z1 বার,
Z2 বার আর Z3 বার। কেন? কেন এটা সমান। সো এইটা সমান সমান আমি লিখছি মড Z1 বার, Z2 বার, Z3 বার। বার মানে সিম্পলি কমপ্লেক্স নাম্বারের কনজুগেট। এইবার আমরা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি জানি আমরা কনজুগেটের, যে কনজুগেটটাকে, কনজুগেট মানে কি বার, আমরা বারটাকে স্প্লিট করতে পারি আর বারটাকে জুড়ে দিতে পারি। মানে কি বারকে দরকার পড়লে ভেঙে দেবো, দরকার পড়লে বারগুলোকে জুড়ে দেবো। তাহলে Z1-এর বার, Z2-র বার, Z3 বার এরা আলাদা আলাদা রয়েছে, এরা টুকরো টুকরোতে রয়েছে, তাই এটাকে জুড়ে দিই। সেটা জুড়বো কীভাবে স্যার? এটা Z1 Z2 প্লাস Z3 তার হোল বার করে দিলাম। কেন? কমপ্লেক্স নাম্বারের কনজুগেটের প্রপার্টিস আমরা জানি যে বার ক্যান বি স্প্লিটেড অর ক্যান বি মার্জড, মানে বারকে দরকার পড়লে আমরা স্প্লিট করে দেবো, ব্রেক করে দেবো, ভেঙে দেবো, আর দরকার পড়লে জুড়ে দেবো, কম্বাইন করে দেবো। তাহলে আমি দেখলাম যে কম্বাইন করলে কোনো লাভ হবে ইকুয়াল টু 1। বলে কেন? কারণটা যে আমার মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 জানতে চেয়েছে, আর এইটা সমান সমান স্যার আমি লিখতে পারি মড অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 ইকুয়াল টু 1। এক্ষুনি তোমরা বলবে যে এটা হলো কী করে স্যার? এটা তো বার দেওয়া ছিল, কনজুগেট দেওয়া ছিল, আপনি কনজুগেটটা কী করে তুলে দিলেন? তাহলে আমি বলি মডিউলাসের আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা পড়েছিলাম যে মড Z1 সমান সমান মড Z1 বার সমান সমান, আচ্ছা এখানে জায়গা হচ্ছে না, তাহলে এটাকে নিচে লিখে দিই, এটা নিচে নিচে করে লিখে দিই। সো এটাকে এক কাজ করি, একটু ওপরে তুলি, এই জায়গাটা লিখে দিচ্ছি, এই জায়গাটা দেখো তো লিখে দিচ্ছি, হ্যাঁ এই জায়গাটাই লিখে দিই। সো এই জায়গাটা একটু জায়গা করি, মড অফ Z ইকুয়াল টু মড অফ Z বার ইকুয়াল টু মড অফ মাইনাস Z ইকুয়াল টু মড অফ মাইনাস Z তার বার সমান হয়। এগেন এটাকে ইম্পর্টেন্ট প্রপার্টি একটু হাইলাইট করো, যে কোনো জেড হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বার, তার যা মডিউলাস হবে জেডের কনজুগেটের মডিউলাসও তাই হবে, জেডের নেগেটিভেরও মডিউলাস তাই হবে, আর জেডের কনজুগেটের নেগেটিভ তারও মডিউলাস সেম হবে। এবার তোমরা বলবে যে স্যার এটা হচ্ছে কী করে? মডিউলাসের ডেফিনেশনটা কি? মডিউলাসের ডেফিনেশন হচ্ছে ডিস্টেন্স ফ্রম অরিজিন। সো জেড যদি এক্স ইকুয়াল টু আই ওয়াই হয় তাহলে তার মড কত যাবে? স্কোয়ার রুট অফ এক্স প্লাস আই ওয়াই। এবার আমি কনজুগেট বলি নেগেটিভ নিই, তাহলে এক্স আর ওয়াইয়ের সাইনগুলো চেঞ্জ হবে, তাহলে সেটা প্লাস এক্স হোক বা মাইনাস এক্স হোক, প্লাস ওয়াই হোক বা মাইনাস ওয়াই হোক, যখনই আমি তার স্কোয়ারটা নিচ্ছি অটোমেটিকলি পজিটিভ হয়ে যাবে। তাহলে এই ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে যে জেডের মডিউলাস, জেড বারের মডিউলাস, মাইনাস জেডের মডিউলাস, মাইনাস জেড বারের মডিউলাস এরা সেম হবে। তাহলে এই পুরোটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। সো এই পুরোটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। যদি Z1 একটা কমপ্লেক্স নাম্বার হয়, Z2 একটা কমপ্লেক্স নাম্বার হয়, Z3 একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে তাদের সামটাও একটা কমপ্লেক্স নাম্বার হবে। তাহলে সেই কমপ্লেক্স নাম্বারের মডিউলাস, এই বারের কনজুগেটের যা মডিউলাস হবে ওই কমপ্লেক্স নাম্বারের উইদাউট কনজুগেটের সেম মডিউলাস ভ্যালু পাবো। কমপ্লেক্স নাম্বার আলাদা হবে বাট মডিউলাস তো সেম হবে, তাই জন্য এখানে 1 হয়ে গেছে। তাহলে এখানে কারেক্ট অপশানটা কী হবে? ইকুয়াল টু 1। সো অপশান এটা হচ্ছে কারেক্ট অপশান। সো আই হোপ এই এক্সপ্লেনেশনটা তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি কিন্তু দুখানা ইম্পর্টেন্ট প্রপার্টি ডিসকাস করেছি। একটা হচ্ছে মড জেড, তার স্কোয়ার হচ্ছে জেড ইন্টু জেড বার, আর একটা হয়ে যাচ্ছে মড অফ Z1 মড অফ জেড বার মাইনাস জেড মড, আর মাইনাস অফ জেড বারের মড সেম হবে। তাহলে এই দুটো প্রপার্টিকে তুমি 5 স্টার দিয়ে রাখো, 5 স্টার প্রপার্টি, এবং খাতায় কোথাও লিখে রাখো, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো পুরো কমপ্লেক্স নাম্বারে যদি বলো 2-3টে প্রপার্টি যেটা খুবই ইম্পর্টেন্ট, একটা তো বলেছি একদম দি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, আর এটাও একটা ইম্পর্টেন্ট। সো এই প্রপার্টিসগুলোকে আমি ইউজ করেছি। তাই এখানে কোন কোন প্রপার্টি ইউজ করেছি? 5 স্টার প্রপার্টি, এই প্রপার্টি, কনজুগেটের প্রপার্টি, কনজুগেটকে স্প্লিটও করতে পারি আমি, মার্জও করতে পারি। তাহলে সেইখান থেকে এর আনসারটা কী হয়ে যাচ্ছে? ইজ ইকুয়াল টু 1। সো আই হোপ এই সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো, এবং এটাকে আমি অনেক শর্টকাটে পুরো কনসেপ্টটাকে ইলাবোরেট করে তোমাদের বুঝিয়েছি। যদি তোমরা বুঝে থাকো, লেকচারটা ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলোকে লাইক করো, বেল বাটন প্রেস করো, কমেন্টস করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। এরপর আমি চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। সেই নেক্সট কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন 3 হয়ে যাচ্ছে, ইফ জেড ইকুয়াল টু সাইন থিটা মাইনাস আই কস থিটা দেন ফর এনি ইন্টিজার এন। তাহলে এনটা কি? এনি ইন্টিজার এ বি সি ডির মধ্যে কোনটা হবে? আর এটা কি? এটা তো কি, এই কোশ্চেনটা যে মাল্টি কারেক্ট কোশ্চেন। সো একের বেশি অপশানও কারেক্ট হতে পারে, একটাও হতে পারে, দুটোও হতে পারে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে। এবার আমরা চেক করব
এইবার দেখো যখনই তুমি এন দেখতে পেয়েছো কমপ্লেক্স নাম্বারে, যখনই তুমি এন দেখতে পেয়েছো সঙ্গে সঙ্গে তোমার মনে পড়ে গেছে এটা এন দেখেছো আর সাইন কস থিটা কস থিটা আই দেখেছো, তো তোমার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে যে স্যার ডি ময়ভার্স থিওরেমের কনসেপ্ট হতে পারে। তো সবার আগে বলি, যদি এন কোনো ইন্টিজার হয়, যদি এন কোনো ইন্টিজার হয়, ইফ এন ইজ ইন্টিজার, কস থিটা প্লাস আই সাইন থিটা টু দ্য পাওয়ার এন হয়ে যাবে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা। এটাই হচ্ছে ডি ময়ভার্স থিওরেম, যে if n is any integer then cos theta plus I sin theta is equal to cos of n theta plus I sin of n theta. So এটা কি, এটা হচ্ছে ডি ময়ভার্স থিওরেম। সো দিস ইজ ডি ময়ভার্স থিওরেম, ডি ময়ভার্স থিওরেম, ঠিক আছে। এইবার এখানে ভালো করে একটা জিনিস অবজার্ভ করো, সেই অবজারভেশনটা হচ্ছে যে এই জায়গাটা থাকতে হবে কস, কসটা কি রিয়েল পার্ট, আর এটা হচ্ছে আয়োটা ইন্টু সাইন থিটা, মানে কি আয়ের সাথে ইমাজিনারি পার্টের সাথে যাবে সাইন, আর দুটো থিটা সেম হতে হবে, মানে কি এটা থিটা হলে এটাও থিটা হতে হবে, মানে থিটা 1 থিটা 2 চলবে না। তো কস থিটা প্লাস আই সাইন থিটা টু দ্য পাওয়ার এন হলে কস এন থিটা প্লাস আই সাইন এন থিটা, মানে কি পাওয়ারের এনটা সাইন কসের অ্যাঙ্গেলে চলে গিয়েছে। বাট এই জায়গাটা ভালো করে অবজার্ভ করো, একদম ভালো করে, যে স্যার এখানে সাইন থিটা দিয়েছে মাইনাস আই কস থিটা, মানে কি সাইন থিটাকে করেছে রিয়েল পার্ট আর কস থিটাকে করেছে ইমাজিনারি পার্ট। বাট ডি ময়ভার্স থিওরেম যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে কসটাকে হতে হবে রিয়েল আর সাইন এই আয়োটা পার্টটাকে হতে হবে ইমাজিনারি, মানে কি সাইনটাকে ইমাজিনারি পার্ট হতে হবে। তাহলে এটা সরাসরি এখানে কিন্তু ডি ময়ভার্স অ্যাপ্লাই করা যাবে না। যদি এই কাজটা করো তাহলে একটা বড় ভুল হয়ে যাবে, বিগ মিস্টেক, অ্যান্ড দ্যাট উইল কস্ট ইউ 2 মার্কস। যেহেতু মাল্টি কারেক্ট ছিল সো 2 মার্কস, তো 2 মার্কস যদি তুমি লুজ করো তার মানে হয়ে যাচ্ছে তুমি কিন্তু অ্যারাউন্ড 2000 র্যাঙ্ক পিছিয়ে গেলে, 1 নম্বরের জন্য 1000 জনও ভাবতে পারো। সো এইখানে দেখো এর সলিউশনটা এবার আমি শুরু করি। সো এটাকে আমি ইরেজ করছি। এর সলিউশনটা তাহলে কী লিখবো, এর সলিউশনটা এইভাবে এবারে প্রসিড করব, সেটা হচ্ছে যে আমি আগে তো জেডটা লিখেই ফেলি। সো জেড ইকুয়াল টু আছে, কালার চেঞ্জ করছি। সো জেড ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে সাইন থিটা মাইনাস আই কস থিটা, ঠিক আছে, সাইন থিটা মাইনাস আই কস থিটা। তাহলে এটাকে আমি লিখতে পারি স্যার সাইন থিটাকে আমি কস করে দিই, কেন কি ডি ময়ভার্স থিওরেমে কস হয়, কসটাকে কী লেখা যেতে পারে, এটা হয়ে যাবে কস, সাইনকে কী লেখা যেতে কস π/2 মাইনাস থিটা মাইনাস আই সাইন π/2 মাইনাস থিটা। তোমরা ক্লাস 10 থেকে ট্রিগোনোমেট্রি পড়ে আসছো যে কস π/2 মাইনাস থিটা সাইন থিটা হয় আর সাইন π/2 মাইনাস থিটা হচ্ছে কস থিটা। তাহলে এটাকেই চেঞ্জ করে আমি এটা লিখেছি। এইবারে এই জায়গাটা আছে মাইনাস, এই মাইনাসটাকে বাইরেও রাখা যায় ভেতরেও নেওয়া যায়। সো আমি এটাকে যদি ভেতরে নিয়ে নিই তাহলে কী হবে, তাহলে দেখো এই জায়গাটা যদি মাইনাসটাকে আমি ভেতরে পাঠিয়ে দিই তাহলে কী যাবে প্লাস আই সাইন থিটা মাইনাস π/2 হয়ে যাবে, তাই না। সাইনটা কি অড ফাংশন, তাহলে এই মাইনাসটা যখন ভেতরে ঢুকবে তখন মাইনাস সাইন অফ মাইনাস π/2 মাইনাস থিটা, মাইনাসটা মাল্টিপ্লাই করলে থিটা আগে আসবে মাইনাস π/2 পড়ে যাবে। এরপরে দেখো স্যার এখানে একটা সমস্যা হয়ে গেছে, এইখানে রয়েছে কস π/2 মাইনাস থিটা আর এখানে রয়েছে সাইন থিটা মাইনাস π/2, অ্যাঙ্গেল তো আলাদা হয়ে গেল। কিন্তু তোমরা জানো যে কস হচ্ছে ইভেন ফাংশন, কসের সাথে আমি এক্সট্রা মাইনাস দিতে পারি আর দরকার পড়লে মাইনাসটাকে বার করেও নিতে পারি, বিকজ কস ফাংশন ইভেন, সো কস অ্যাবজর্বস নেগেটিভ সাইন। এক কাজ করি তাহলে এখানে এক্সট্রা মাইনাস দিলে তবে তো অ্যাঙ্গেলটা সেম হবে। তাহলে এই জায়গাটা কী লিখতে পারি, এটা যাবে কস থিটা মাইনাস π/2, আগে ছিল থিটা মাইনাস π/2 মাইনাস থিটা, এখন করলাম থিটা মাইনাস π/2 আর এই প্লাসটা ভেতরে গেল, সেই কারণ হিসেবে লিখে দিচ্ছি সিন্স cos of minus theta equal to cos theta, cos মাইনাসকে অ্যাবজর্ব করে নেয় আর সাইন হচ্ছে অড ফাংশন, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তাহলে এই যে সাইনের মাইনাসটা ছিল সেটাকে আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। সো আই হোপ এই এক্সপ্লেনেশনটা বুঝতে পেরেছো। এরপরে এইটা এবারে ডি ময়ভার্সের স্ট্যান্ডার্ড ফর্মে পড়ে গেছে, cos থিটা, থিটা নিজেই থিটা মাইনাস π/2, তো অসুবিধা নেই, cos অফ এটাকে ভাবো আলফা প্লাস আই সাইন অফ আলফা, তাহলে ডি ময়ভার্সের স্ট্যান্ডার্ড ফর্মে পড়েছে। সো দেয়ারফর আমি লিখতে পারি দেয়ারফর
জেড টু দ্য পাওয়ার এন যদি আমি বার করি, কারণ সব অপশানে দেখো জেড টু দ্য পাওয়ার এন রয়েছে, তাহলে আমি আগে জেড টু দ্য পাওয়ার এন বার করে নিই। সো জেড টু দ্য পাওয়ার এন কী হয়ে যাবে, কস কী আছে থিটা মাইনাস পাই বাই টু প্লাস আই সাইন থিটা মাইনাস পাই বাই টু, আর তার পাওয়ার দেবো আমি এন, কারণ এটা যদি জেড হয় তাহলে জেড টু দ্য পাওয়ার এন এটা হয়ে যাবে। আর এক্ষুনি বললাম এন যদি কোনো ইন্টিজার হয় তাহলে সেই এনটা নেমে আসবে অ্যাঙ্গেলে, তাহলে এটাকে আমি লিখতে পারি কস এন থিটা মাইনাস এন পাই বাই টু, একেবারে এনটাকে মাল্টিপ্লাই করে দিলাম। এই যে এই পাওয়ার থেকে এনটা যখন এখানে আসবে কস থিটা মাইনাস পাই বাই টু ইন্টু এন, সেই এনটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি এন থিটা মাইনাস এন পাই বাই টু প্লাস আই সাইন এন থিটা মাইনাস এন পাই বাই টু। এরপরে অ্যান্ড 1/z টু দ্য পাওয়ার এন বার করছি, কারণ সব জায়গায় দেখো 1/z টু দ্য পাওয়ার এন আছে। সো 1/z টু দ্য পাওয়ার এনকে কী লেখা যেতে পারে, কস থিটা মাইনাস পাই বাই টু প্লাস আই সাইন থিটা মাইনাস পাই বাই টু, তার পাওয়ারটা হয়ে যাবে স্যার মাইনাস এন, কারণটা এটা কি 1/z টু দ্য পাওয়ার এন। সো এটাকে যদি আমি নিউমারেটরে নিয়ে যাই তাহলে জেড টু দ্য পাওয়ার মাইনাস এন হবে, বিকজ রেসিপ্রোকাল যদি আমি চেঞ্জ করো তাহলে পাওয়ারটা নেগেটিভ হয়ে যায়, প্লাস এন ছিল মাইনাস এন, তাই জন্য এখানে মাইনাস এন লিখেছি। এইবার দেখো যেহেতু এনটা ইন্টিজার তাহলে মাইনাস এনটাও ইন্টিজার হবে। এবার তাহলে এই এনটা বাই ডি ময়েভার্স থিওরেম এদের অ্যাঙ্গেলে নেমে আসবে, যখনই এনটা নিচে নেমে আসবে তখন দেখো এটা কী হয়ে যাবে মাইনাস এন আসবে, তাহলে এই জায়গায় মাইনাস এন এলে কী হবে মাইনাস অফ মাইনাস, তাহলে এন পাই বাই টু মাইনাস এন থিটা হবে, বাট আমি এই ফর্মেই রাখতে চাইছি থিটা মাইনাস পাই বাই টু, থিটা মাইনাস পাই বাই টু। তাহলে একটা রুল জেনে রাখো, পাওয়ারটা যদি পজিটিভ হয় তাহলে এনটা অ্যাজ ইট ইজ নেমে আসবে, আর পাওয়ার যদি নেগেটিভ হয় এনটা অ্যাজ ইট ইজ নামিয়ে দেবে, ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ করে দেবে, এখানে প্লাস আই আছে মাইনাস আই করে দেবে, মাইনাস আই হলে প্লাস আই করে দেবে। এটাকে এইভাবেও ভেবে দেখো না, মাইনাস এন নামালে কী হবে পাই বাই টু মাইনাস থিটা ইন্টু এন হয়ে যাবে, কারণ মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, কস যেহেতু ইভেন ফাংশন আবার মাইনাস কমন নিয়ে এটাকে অ্যাবজর্ব করাতে পারবে, আর এখানে মাইনাস এন দিলে কী হয়ে যাবে সাইন যেহেতু অড ফাংশন সেই মাইনাসটাকে বাইরে বার করবে, আর আয়োটার জায়গাটা কী হবে ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস হলে মাইনাস মাইনাস হলে প্লাস, তাহলে আমি আগে থেকেই মাইনাস করে দিচ্ছি। তো এই জায়গাটা হয়ে যাবে তোমার কস অফ এন থিটা মাইনাস এন পাই বাই টু মাইনাস আই সাইন এন থিটা মাইনাস এন পাই বাই টু। জাস্ট দেখো পাওয়ারটা নেগেটিভ ছিল বলেই যে এই জায়গাটা আমি মাইনাস করেছি। এইবারে দেখো সব অপশানে দেখো জেড টু দ্য পাওয়ার এন প্লাস 1/z টু দ্য পাওয়ার এন আর জেড টু দ্য পাওয়ার এন মাইনাস 1/z টু দ্য পাওয়ার এন, তাহলে এই দুটো আমি বার করি। সো এটাকে আমি একটু নেক্সট স্লাইডে করবো কি, এই জায়গাটাই করে দিচ্ছি, জায়গা আছে কি। সো এই জায়গাটা দেখো এবারে, সো আমি এবার বার করছি জেড টু দ্য পাওয়ার এন প্লাস 1/z টু দ্য পাওয়ার এন। তাই যখন আমি এদের দুজনকে যোগ করব, এই যে এই দুটোকে যখন যোগ করবো জেড টু দ্য পাওয়ার এন প্লাস 1/z টু দ্য পাওয়ার এন, তখন দেখো এই যে প্লাস আই সাইন এন থিটা বাই টু আর মাইনাস আই সাইন এন থিটা বাই টু এটা ক্যান্সেল হয়ে যাবে, কস এন থিটা মাইনাস পাই বাই টু কস এন থিটা মাইনাস পাই বাই টু, এরা দুজনে অ্যাড হয়ে যাবে, স্যার এদেরকে অ্যাড করে এটা কি হয়ে যাবে 2 cos এন থিটা মাইনাস এন পাই বাই টু হয়ে যাবে। তাহলে দেখো এদের সামটা কি হয়ে যাবে জেড টু দ্য পাওয়ার এন প্লাস 1/z টু দ্য পাওয়ার এন, ক জায়গায় আছে দুই জায়গায় আছে, তাহলে আনসার তো কস দিয়ে আসবে, তাহলে এই অপশন বি তো হবে না, অপশন এ হবে। এবার অপশন এ তে দেখো কি দেওয়া রয়েছে 2 cos n পাই বাই টু মাইনাস এন থিটা, আর আমাদের কি বেরিয়েছে 2 cos n থিটা মাইনাস n পাই বাই টু, কিন্তু cos কি বলেছি আমি ইভেন ফাংশন, তাহলে cos এ একটা মাইনাস তুমি কি করতে পারো কমন যদি নিয়ে নাও তাহলে মাইনাসটাকে সে অ্যাবজর্ব করে নেবে, তাহলে এটা মানেই তো এটা 2 cos n পাই বাই টু মাইনাস n থিটা 2 cos n থিটা হয়ে যাবে তো, কারণ কি cos তো মাইনাসটাকে অ্যাবজর্ব করে নেবে, ওই জন্য n পাই বাই টু মাইনাস n থিটা। তাহলে তুমি যদি এইটা বার করো এটা দেখেই তুমি এই অপশানটা টিক করবে, বিকজ cos ইভেন ফাংশন। আরেকটা কী হয়ে যাবে স্যার, আরেকটা দেখো জেড টু দ্য পাওয়ার n মাইনাস 1/z টু দ্য পাওয়ার n, মানে কি এদেরকে করবো সাবট্র্যাক্ট, যখন এদেরকে সাবট্র্যাক্ট করবো প্লাস cos আর মাইনাস cos তো ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে প্লাস আই সাইন রয়েছে আর এখানে মাইনাস আই সাইন রয়েছে, সো মাইনাস অফ মাইনাস প্লাস হবে, সো এটা হয়ে যাবে 2i সাইন n থিটা মাইনাস n পাই বাই টু। যেহেতু সাইনটা অড ফাংশন তাহলে কিন্তু তোমাকে n থিটা আগে রাখতে হবে, মাইনাস n পাই বাই টু পরে। যদি তুমি এটাকে আগে লিখতে চাও লিখতে পারো, তাহলে মাইনাসটাকে কমন নিতে হবে, নিয়ে বাইরে লিখতে হবে মাইনাস 2i, বিকজ সাইন অড ফাংশন মাইনাসটাকে অ্যাবজর্ব করবে না। সো এই মাইনাস কেসে
এই যে মাইনাস কেসের জন্য তোমার আনসার সাইন দিয়ে আসবে, কিন্তু স্যার এখানে জেড টু দ্য পাওয়ার -1/n জেড টু দ্য পাওয়ার, আচ্ছা দুই জায়গায় সাইন আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এক জায়গায় দেখো, এক জায়গায় তুমি দেখো 2 sin n π/2 মাইনাস থিটা আর 2 sin n π/2 মাইনাস n থিটা, তাহলে এখানে একটু একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটাকে তোমরা রেকটিফাই করো। সো সেটাকে রেকটিফাই করো, এটাকে করে দাও স্যার কস। সো এটা কী হয়ে যাচ্ছে, জেড টু দ্য পাওয়ার n -1/z টু দ্য পাওয়ার n, এটা হয়ে যাচ্ছে 2 sin n2 cos n π/2 মাইনাস n থিটা। আর আরেকটা একটু মানে এটা আমি প্রিন্ট করে লিখছি তো, মানে এটা আমি টাইপ করেছি, সো টাইপিং একটু ভুল হয়েছে, সেটাকেও রেকটিফাই করে দিচ্ছি। সো এই জায়গাটা করে দাও 2i আর এটাকে করে দাও 2i। তাহলে অপশান সিডিটা দেখো, অপশান সিডিটা দেখো 2i sin n π/2 মাইনাস n থিটা আর এটা হয়ে যাচ্ছে 2i cos n π/2 মাইনাস n থিটা। তাহলে আমাদের কী বেরিয়েছে 2i sin n থিটা মাইনাস n π/2। তাহলে এটা কী হয়ে যাবে n থিটা মাইনাস n π/2, n থিটা মাইনাস n π/2। আচ্ছা এখানে অনেক কটাই টাইপিং মিস্টেক রয়েছে, সেটা আমি আমার এন্ড থেকে তোমাদের কাছে এটা করছি, মানে অ্যাপোলজি চাইছি যে এই টাইপিংয়ে একটু মিসম্যাচ হয়েছে। সো এটাকেও করে দাও, এই জায়গাটা করে দাও n থিটা মাইনাস n π/2। ইয়েস, এইবারে সব ঠিক আছে। তাহলে সেই লজিক অনুযায়ী কারেক্ট অপশান হবে অপশান এসি। তোমরা এটা একদমই ভাববে না যে আমি ফোর্সফুলি জোর করে মেলানোর চেষ্টা করছি, একদমই না। এটা টাইপিংয়ে ভুল হয়েছে আমার এন্ড থেকে, টাইপিংগুলোকে আরেকবার ক্রস চেক করতে হবে। অপশান এ আর বি একদম ঠিক আছে, কস দিয়ে হবে। অপশান সিতে হবে 2i sin n থিটা মাইনাস n π/2 আর অপশান ডি হয়ে যাচ্ছে 2i cos, এখানেও লিখতে পারো n থিটা মাইনাস n π/2 আর n π/2 মাইনাস n থিটা cos। তো কসে মাইনাস নিয়ে কিছু যায় আসে না, মাইনাসটাকে তুমি অ্যাবজর্ব করাতে পারো, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করাতে পারো। তো সেই লজিক অনুযায়ী এর কারেক্ট অপশান হয়ে যাবে অপশান এ আর সি। সো অপশান এসি হচ্ছে এই পার্টিকুলার কোশ্চেনের কারেক্ট অপশান। সো এটা মাল্টি কারেক্ট ছিল। যদি তুমি দুটো অপশানকে কারেক্ট ঠিক করো এবং কোনো ভুল আনসার যদি সিলেক্ট না করো, তবেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে। সো মাল্টি কারেক্টের যে ইভ্যালুয়েশনের যে প্রসেসটা, সেটা হচ্ছে তোমাকে যে কটা কারেক্ট অপশান হবে সেইগুলোই সিলেক্ট করতে হবে আর নো রং আনসার। আর যদি পার্শিয়ালি কারেক্ট হয় তার মানে হচ্ছে অপশান এসি ছিল কিন্তু তুমি শুধু এ নিয়েছো আর সিটাও নাওনি আর কোনো ভুলও নাওনি, তাহলে তুমি ইকুয়াল প্রপোর্শনে মার্কসটা পাবে। সো এটা মার্কস ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন এইগুলো নিয়ে অন্য কোনো সময় ডিসকাস করব। এরপরে আর অন্য কোনো কোশ্চেন নেই। সো এটাই ছিল শেষ কোশ্চেন এই 2000 তোমার। তাহলে 2016তে তোমার টোটাল কোশ্চেন এসেছে 3টে, আর এই 3টে কোশ্চেনই ছিল কনসেপচুয়াল। একটা ছিল আয়োটা দিয়ে, যেখানে পাওয়ার্স অফ আই জানতে হবে, আর সাম অফ 4 কনজিকিউটিভ পাওয়ার্স অফ আই, সাম অফ 4 কনজিকিউটিভ পাওয়ার্স অফ আই ইজ অলওয়েজ ইকুয়াল টু 0, এই একটা ফর্মুলা। আর একটা 5 স্টার ফর্মুলা ছিল মড জেড তার স্কোয়ার হয়ে যাবে সেই জেড ইন্টু জেড বার, মানে তার কনজুগেটের প্রোডাক্টের সমান। আর আরেকটা কি ফর্মুলা ছিল যে কনজুগেটের পাওয়ারটা আমি স্প্লিট করতে পারি, পাওয়ারটা মার্জ করতে পারি। সো Z1 Z2 Z3 যদি হোল বার হয় তাহলে Z1 বার প্লাস Z2 বার প্লাস Z3 বার, পাওয়ার এই মডটাকে ভেঙেও দিতে পারি। তো এই কোশ্চেনগুলো ছিল কনসেপচুয়াল কোশ্চেন। সো যত রিসেন্ট কামিং ইয়ার্সে মানে রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল হয়, ট্রিকি হয়। সো একটু ভাবতে হবে। একবার যদি তুমি সেই এটা পেয়ে যাও, কিকটা পেয়ে যাও যে কোথা থেকে স্টার্ট করবো, মানে স্টার্টিং পয়েন্টটা, সেটা যদি তোমার স্ট্রাইক করে, ক্লিক করে যায়, তাহলে তুমি কোশ্চেনটাকে ইজিলি নামিয়ে দেবে। তো তার জন্য আমি অবশ্যই গাইড করব, সেই শর্টকাট ট্রিক্সগুলো বলো বা কনসেপ্টটা কী হবে, স্টার্টিং পয়েন্ট কী হবে, লজিকটা কী হবে, থট প্রসেস কী হবে, সেগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো আই হোপ তোমরা এই পুরো লেকচারটা, এই ভিডিওটা কমপ্লিটলি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ অল। আর যদি তোমাদের কোনো ফিডব্যাক হয়, কোনো যদি ডিমান্ড হয়, কোনো স্কোপ অফ ইমপ্রুভমেন্ট রয়েছে, সেগুলো আমার সাথে শেয়ার করো। আমার কন্ট্যাক্ট ডিটেলস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে পেয়ে যাবে, অথবা চ্যানেলের অ্যাবাউট সেকশানে গেলে তোমরা পেয়ে যাবে। সো আজকের লেকচারটা এখানে এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আর একটা ইন্টারেস্টিং লেকচার নিয়ে দেখা হবে। সো টিল দেন স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্টাডিং, কিপ স্মাইলিং। জয় হিন্দ, বন্দে মাতরম।